জয় গুরু। অবশেষে বলার জায়গাতে এলাম। অত্র শ্রোতা অভাব বর্ততে। অনেক যারা এসেছিলেন, যেহেতু সবাইকে বাড়ি ফিরতে হবে, অনেক দূরে দূরে যারা রয়েছেন তাদেরকে তো যেতেই হবে, সেই জন্য শ্রোতা কম। তবুও কিছু কথা বলার জায়গাটা তৈরি করছি। আইনস্টাইন বলেছিলেন, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ লেম অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ডেড। ধর্ম ছাড়া বিজ্ঞান যেমন মৃত, ঠিক উল্টো দিকে বিজ্ঞান ছাড়াও ধর্ম হচ্ছে খোড়া। মানে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম। তো এই ধর্ম কাকে বলে? ধৃযুক্ত মনিম প্রত্যয় করে ধর্ম শব্দটি তৈরি হয়েছে। ধৃয়তে অনেনৈতি ধর্ম, যা ধরে রাখে। এখন কি ধরে রাখে? সেই সকাল থেকে বিভিন্ন পণ্ডিত মহাশয়েরা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন, পূজাপাঠ সংক্রান্ত বিষয়েও তারা বলেছেন, এবং সেই সঙ্গে বিভিন্ন জাগতিক চেতনা বা কিভাবে সমাজের উন্নতি হয় সেই নিয়েও তাদের জ্ঞানগর্ভ অনেক বক্তব্য ছিল এবং তারা রেখেছেন। আমরা সমৃদ্ধ হয়েছি। মঞ্চে সেই সমস্ত বিদগ্ধ পণ্ডিত মহাশয়রা কিছুজন রয়েছেন, তো তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। এবং সামনে আরো কিছুজন পণ্ডিত মহাশয়রা রয়েছেন, তো সবাইকেই সশ্রদ্ধ প্রণাম। একটা দাঁড়িপাল্লা, যেমন আমি একটা জায়গায় শুনেছিলাম যে দাঁড়িপাল্লা দুদিকেই সমান থাকে। মঞ্চে হয়তো এখন আমরা বসে আছি, আর সামনে যারা আছেন তারাও দাঁড়িপাল্লার একটা পাল্লা আর কি। তো আমরা কেউ আলাদা না, সব এক। আপনারা ওখানে আছেন, আমরা এখানে আছি, এইটুকুই পার্থক্য, আমরা সবাই এক। তো বর্তমানে এই পৌরোহিত্য বিষয় নিয়ে যে সমস্যাগুলি চলছে সেই নিয়ে দু চার কথা বলবো। ব্রাহ্মণ অনেক কিছু হারিয়েছে, আবার এই ব্রাহ্মণ অনেক কিছুকে ধরে রেখেছে। কি ধরে রেখেছে না? আমাদের এই শাস্ত্র। বর্তমানে বেদের 2% মতো রয়েছে। বৈদেশিক শত্রুর আক্রমণে বেদ বিলুপ্ত হয়ে গেছে। যেমন ঋগ্বেদের 100টার উপর শাখা ছিল, বর্তমানে 2টি শাখা পাওয়া যায়, একটি হচ্ছে শাকল আর একটি হচ্ছে বাসকল। সামবেদেরও 100'র উপর শাখা ছিল, বর্তমানে মাত্র 3টি পাওয়া যায়, একটি হচ্ছে রানায়নীয়, একটা কৌথুমীয় আর একটা জৈমিনীয়। দুর্ভাগ্যের বিষয়, এই যতটুকু রয়েছে সেইটুকুর অধ্যয়নও আমরা করতে পারছি না। কারণ বর্তমান যে সমাজ, তারা মানে বর্তমান যুগের যে প্রজন্ম, তারা সংস্কৃতকে সেইভাবে ভালোবেসে আসছে না। কারণ কর্মের অভাব রয়েছে, চাকরি বাকরির অভাব রয়েছে। শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য সংস্কৃত শেখা আর পুজো পাঠের জন্য সংস্কৃত শেখা, শুধু এইটুকুর জন্য সংস্কৃত শিখবো বা পড়বো, এই মানসিকতাটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই সংস্কৃত সাহিত্য পরিষদে কলকাতাতে 40,000-এর মতো ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পুঁথি, যার কোনোভাবেই পাঠোদ্ধারের সম্ভাবনা হচ্ছে না বা নেই বললেই চলে। কারণ ওই যে বললাম যে নতুন প্রজন্ম তারা আসছে না। এখন এই পৌরোহিত্য কর্ম করেই কি তাদের সংসার চলবে? তাহলে বিকল্প ভাবনা চিন্তার জায়গাটা তৈরি হচ্ছে। কারণ সেই জায়গাটা যেহেতু আমরা নতুন প্রজন্মকে দিতে পারছি না, তাই তারা পৌরোহিত্য কর্মে আসতে চাইছে না। কিন্তু বিশ্বের যে চিত্রটা, সেই চিত্রটা একটু আলাদা। জার্মানি পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং হাব বলা হয় জার্মানিকে, অর্থাৎ বাড়িতে বাড়িতে ওখানে ইঞ্জিনিয়ার। সেই জার্মানিতে 9টা সংস্কৃতের ইউনিভার্সিটি রয়েছে, যেখানে শুধুমাত্র সংস্কৃত পড়ানো হয়, এবং ওখানের স্কুল কলেজে সংস্কৃত বাধ্যতামূলক। অনেক অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ আছে বা স্কুল রয়েছে। এবং নাসা
সেই নাসার যখন এই কোভিডের সময়ে সমস্ত কিছু বন্ধ ছিল, তখন আমাদের ওয়েবিনারগুলো চলছিল, সেমিনারগুলো যেহেতু সম্ভব ছিল না, তো নাসার একজন সায়েন্টিস্টের সঙ্গে আমার কোলাবোরেশনে একটা পেপার আমরা সেই সময় প্রেজেন্ট করেছিলাম। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অফ পুরানা, অর্থাৎ পুরাণের সময়ের কি পরিবেশ ছিল এবং সেটা কতটা সায়েন্টিফিক ছিল, সেই ধরনের একটা ভাবনা চিন্তা আর কি। তো এইরকম প্রচুর কাজ হচ্ছে বর্তমানে, যেটা এনসিয়েন্ট সংস্কৃতকে রিলেট করছে এবং আমাদের প্রাচীন মুনি ঋষিদের যে বিজ্ঞান, যে নিধি বিজ্ঞান, ভারতবর্ষ চিরকাল সমৃদ্ধ ছিল এই জ্ঞান চর্চার ক্ষেত্রে। এবং এই জ্ঞান চর্চার যে বিষয়টা, সেটা কিন্তু এই ব্রাহ্মণেরাই রক্ষা করেছিলেন, কারণ সমস্ত পুঁথিপত্র তাদের হাতেই ছিল। তারাই কিন্তু বিভিন্ন জায়গাতে এর পাঠ দান করতেন। যেমন আমরা সবাই জানি যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চতুরাশ্রম রয়েছে, মানে বর্ণাশ্রম এবং চতুরাশ্রম। বর্ণাশ্রমের মধ্যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পাচ্ছি, আর চতুরাশ্রমের মধ্যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সেটা হচ্ছে যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস পাচ্ছি। তো যদি কোনোভাবে একটা মানুষের আয়ুকে 100 বছর ধরা হয়, তাহলে প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, যেটা গুরুগৃহে থেকে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করানো হতো, এবং সেটা তপবন কেন্দ্রিক পড়াশোনা ছিল। তখন এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। ন্যাচারালি সবাইকে গুরুগৃহে যেতে হতো, এবং উপনয়ন সংস্কার সেটা সেখানে হতো পিতৃগৃহে, এবং তারপরেই তাদেরকে গুরুগৃহে যেতে হতো। এখানে সমাবর্তন একটা অনুষ্ঠান হতো। যখন একজন ব্রাহ্মণ, এই যে জন্মনা ব্রাহ্মণ গেয় সংস্কার ওই দ্বিজ উচ্চতে, অর্থাৎ ব্রাহ্মণ যখন দ্বিজ হবে, তার যে সময়টা, সেই সময়টা তার পড়াশোনা চর্চার মধ্য দিয়ে যাবে। এবং এই গুরুগৃহে থাকাকালীন যখন তার সম্পূর্ণ জ্ঞান সে অর্জন করলো, তারপরে এই সমাবর্তন অনুষ্ঠান হতো। যেহেতু আমরা সবাই জানি যে বেদ শুনে শুনে মনে রাখা হতো, সেই জন্য বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি। শুনে শুনে মনে রাখা হতো বলে শুধুমাত্র ঋগ্বেদের সংহিতাতে 10,472টা মন্ত্র আছে, 10টা মণ্ডল রয়েছে, এবং বিভিন্ন রকমের শাখা ছিল, পাঠ ছিল, অর্থাৎ 8 রকমের বৈদিক পাঠ ছিল। জটা, মালা, শিখা, লেখা, ধ্বজদণ্ড, রথ, ঘন। আমরা বেদের সংহিতা পাঠ পাচ্ছি, পদপাঠ পাচ্ছি, এবং এই যে জটা, মালা, শিখা, লেখা, ধ্বজদণ্ড, রথ, ঘন, কোন একটা বৈদিক মন্ত্র, বেদের একটা মন্ত্র, যেহেতু তখন লিখিত আকারে ছিল না গ্রন্থ, তাই শুনে শুনে মনে রাখা হতো। তাই মুনি ঋষিরা বিভিন্ন রকম পাঠের কৌশল তারা আবিষ্কার করেছিলেন। এই সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন পাঠে পারদর্শী ব্রাহ্মণেরা এবং মুনি ঋষিরা পাঠ করতেন। সেই কারণে বেদের কোনো মন্ত্রের একটা অক্ষরও বা একটা বর্ণ বা একটা শব্দও কিন্তু সেখান থেকে বিচ্যুত হয়নি, এবং আমরা কিছুটা হলেও বেদের সেই সমস্ত মন্ত্রগুলি আমরা পেয়েছি। এখন মূল যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমি কেন এইগুলো বলছি। এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোহিত চেতনা কল্যাণ সমিতির একটা বার্ষিক অনুষ্ঠান, যেখানে পূজা পাঠ সংক্রান্ত আলোচনাই বেশি হওয়া উচিত, কিন্তু এইগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে আমাদের যে নিধি বিজ্ঞান, আমাদের প্রাচীন যে মুনি ঋষিদের যে বিজ্ঞান, এবং ভারতবর্ষ কতটা সমৃদ্ধ ছিল, আমি সেইটা বলতে চাইছি। আমার একটা রিসার্চ পেপার আছে, অনেক আগে লিখেছিলাম, সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন পুষ্পক রথ অ্যান্ড মডার্ন এরোপ্লেন। বৈমানিক শাস্ত্রম ঋষি ভরদ্বাজের একটি ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, যেখানে এই বিমান সংক্রান্ত প্রচুর আলোচনা রয়েছে। কারণ আমরা যেটা আমাদের নলেজে রয়েছে যে 1909 খ্রিস্টাব্দে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম এই এরোপ্লেন আবিষ্কার করেছিলেন, এটা কিন্তু না। আমাদের মুনি ঋষিরা তারও হাজার হাজার বছর আগে এই বিমান সংক্রান্ত প্রচুর আলোচনা করেছিলেন। সেইগুলো আমিও দেখিয়েছি আমার কাজের ক্ষেত্রে।
গবেষণাতে, ইভেন পরবিমানস্থ শব্দীকরণ রহস্যম, এই সমস্ত ব্যাখ্যাও কিন্তু সেখানে রয়েছে। এরোপ্লেনের কনসেপ্ট সেগুলোও রয়েছে। এই যেমন আমরা সবাই জানি যে গ্র্যাভিটেশন অফ ল, মানে নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব, নিউটন তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত পণ্ডিত মহাশয়, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নিউটনেরও হাজার হাজার বছর আগে গোলাধ্যায় যে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, সেখানে কিন্তু এই গ্র্যাভিটেশন অফ ল, মাধ্যাকর্ষণ তত্ত্ব ব্যাখ্যা হয়ে গেছে। কিন্তু আমরা কেউ জানি না, আমাদের নতুন প্রজন্ম কিন্তু জানে না এগুলো। তারা ভাবে যে এই পুজো পাঠ মানে হচ্ছে যে কয়েকটি মন্ত্রের আলোচনা হবে, আর ওই চালকলা প্রত্যাশী ব্রাহ্মণেরা তারা ওই সমস্ত কিছু নিয়ে ওই অংনম ঢংনম কি সমস্ত মন্ত্র বলবে, সেই মন্ত্রের মানেও বুঝবো না, সেগুলি নিয়ে চলে যাবে। কিন্তু আলটিমেট তা না। মন্ত্রের মধ্যে একটা অভূতপূর্ব শক্তি আছে। সেই মন্ত্রের শক্তিকে একমাত্র ব্রাহ্মণই জাগাতে পারেন। আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত মশাই দেবব্রত বাবু খুব সুন্দর একটা বলেছিলেন যে এই মন্ত্র কার অধীন, দেবতা কার অধীন, ব্রাহ্মণ অধীন কার। যেহেতু দেবতা মন্ত্রের ওপরে চলেন বা মন্ত্রের অধীনে থাকেন, এই মন্ত্র কিন্তু ব্রাহ্মণদের অধীনে থাকে। তার ফলে এই যে পুরোহিত বা ব্রাহ্মণ সম্প্রদায় নিরলস ভাবে তাদের কর্ম করে যাচ্ছেন, যজমানদের হিতার্থে তাদের বাড়িতে যাচ্ছেন, উপবাস করে সারাদিন ধরে না খেয়ে যজমানদের মাঙ্গলিক কর্মে তারা ব্রতী হচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন দক্ষিণার বিষয়টি আসে তখন সেটি খুবই নগণ্য হয়ে যায়। একটা বিয়েতে কত খরচা, কিন্তু যখন ব্রাহ্মণের বা পুরোহিতের দক্ষিণার পাঠ আসে তখন কিন্তু সেটা সব থেকে কম হয়ে যায়। কেন এই ধরনের অব্যবস্থা? বিশেষত আমাদের এতদ অঞ্চলে, বেঙ্গলে এই ব্যাপারটা অনেক বেশি প্রকট। তার ফলে সংসার তো চলবে না। ন্যাচারালি আমি কি আমার ছেলেকে বলবো যে পুজো পাঠ কর? দারুণ একটা ব্যাপার। আমাদের এই আদর্শ নিয়ে চলতে হবে। এই সমস্ত যদি তাকে বোঝাই, সেই বলবে যে বাবা তুমি কি করলে জীবনে, পুজো পাঠ করে তো সংসারটাও ঠিক মতো চালাতে পারলে না, একটা তো ঘর বাড়িও বানাতে পারলে না। কারণ সমস্ত জায়গাতে ব্রাহ্মণ তো গরিব, একদা দরিদ্র ব্রাহ্মণ অস্তি। আমরা সংস্কৃতে যা কিছু করেছি সব জায়গাতে ব্রাহ্মণকে গরিবই বানিয়ে দেওয়া হয়েছে। আর এটা একটা সুপরিকল্পিত একটা পরিকল্পনা যে সমাজের সব থেকে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণকে যদি ধরা হয় এবং এই টোল ব্যবস্থাকে যদি ধরা হয় এবং সংস্কৃত শিক্ষাগুলিকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে না, সমাজের যে আমাদের যে আলোচনা, আমাদের পূর্বতন যে বিষয়গুলি, সেগুলি কিন্তু আর সামনে আসবে না। তাহলে মূর্খ করে রেখে দেওয়া হবে। এতে সমাজের লাভ এবং সমাজকে, সনাতন ধর্মকে আস্তে আস্তে যাতে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা দুরভিসন্ধি। আর আমরা সেই ফাঁদে সুন্দরভাবে পা দিয়ে দিয়েছি। কিন্তু অন্যান্য প্রভিন্সে, আমাদের দেশের অন্যান্য রাজ্যে কিন্তু ব্রাহ্মণদের হাল এতটাও খারাপ না। সেখানে রীতিমতো একটা পঠন পাঠন পদ্ধতি রয়েছে। ব্রাহ্মণদের যেহেতু পশ্চিমবঙ্গে টোল ব্যবস্থাটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ব্রাহ্মণের আর কোথায় শিখবে? আদ্যমধ্য উপাধি পৌরোহিত্যের যে সমস্ত ইম্পর্টেন্ট যে বিষয়গুলি, সেগুলি তারা কোথা থেকে অর্জন করবে? সেই জায়গাগুলি তো বন্ধ। কিন্তু এইগুলো সাউথে বলুন বা আমাদের এই বেনারস বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সম্পূর্ণানন্দ ইউনিভার্সিটি, এখানে কিন্তু ব্রাহ্মণদের এই শাস্ত্রী বলুন বা আচার্য বলুন, এই পড়াশোনাগুলো কিন্তু চলছে। আমাদের এখানে কিন্তু নেই। এই শাস্ত্রী ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন, আচার্য ইকুইভ্যালেন্ট টু হচ্ছে এমএ পাস, এবং সেই সমতুল্য মর্যাদা কিন্তু তাদেরকে চাকরির পরীক্ষাতে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের পশ্চিমবঙ্গে সেরকম ব্যবস্থাটাই নেই। তাহলে ব্রাহ্মণেরা শিখবে কোথায়? এই একটা বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে চ্যারিটি বিগিনস হোম, বাড়িতেই কিন্তু শিক্ষার ব্যবস্থাটা তৈরি করতে হয়। কারণ
একটা বাচ্চার ক্ষেত্রে তার বাড়ি হচ্ছে প্রথম বিদ্যালয়। আমরা কোথাও আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে সেই সংস্কার দিতে পারছি না যে পূজাটা যে বিজ্ঞান, আচমন থেকে আরম্ভ করে বিষ্ণু স্মরণ থেকে আরম্ভ করে বিসর্জন অবধি প্রত্যেকটির মধ্যেই বিজ্ঞান নিহিত আছে। এই ব্যাপারটা তো আমরা জানাতে পারছি না। আমাদের শিক্ষার অভাব রয়েছে, আমাদের মধ্যে একতার অভাব রয়েছে, আমাদের মধ্যে হয়তো নলেজের সেই জায়গাটা নেই, বা তার কোনো মাধ্যম শেখার জায়গাটাও আমরা হয়তো পাইনি। তো আমি এই জন্য আবেদন করি সব জায়গাতেই যে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে, এবং যজমানকেও বলতে হবে যে তাদের যে নিত্যকর্ম রয়েছে সেই নিত্যকর্মের মধ্যেও কিন্তু অনেক মন্ত্র যজমানদেরকেও জানতে হবে। শুধু ব্রাহ্মণরা জানবে এটা না যে ঠাকুরমশাই আপনি কিছু জানেন না, আপনি ভুল মন্ত্র বলছেন। আমরাও তো ঘুরিয়ে জিজ্ঞাসা করি না যে যজমান নিত্যকর্মের জন্য যা যা মন্ত্রের প্রয়োজন সেই মন্ত্রগুলি কি তুমি জানো? তুমি তো আমাকে প্রশ্ন করছো যে আমি কিছু জানি না। নিত্যকর্মের যে মন্ত্রগুলি রয়েছে যজমানদের জন্য যেগুলি আবশ্যিক সেটাও তো জানানো হয় না, বা তারাও তো জানে না। কোনো যজমানকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন বেদের অধিকারী, কারণ আপনি যে বেদের অধিকারী সেই অনুযায়ী কর্মটি আপনার গৃহে সম্পন্ন হবে। যজমান বলছে বেদ আবার কি, আমি কোন বেদের অধিকারী আমি কি করে জানবো? তাহলে এগুলো আমাদের ব্যর্থতা। তো নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সেই সংস্কারটা বাড়ি থেকে দিতে হবে। আর একটা যেটা সমস্যা, যে এখন তো সো কল্ড এডুকেশন, শিক্ষায় শিক্ষিত হয়ে এই ব্যাপারগুলো থেকে অনেকে অনেক দূরে সরে চলে যাচ্ছে। ব্রাহ্মণ তো আর ব্রাহ্মণকে বিয়ে করছে না, তার ফলে সমস্যা তো আরো প্রকট। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর গর্ভের যে সন্তান সেই তো পরবর্তীকালের ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণদের মেয়ে আর নেই, আর ব্রাহ্মণদের মেয়েও আবার অন্য বর্ণে চলে যাচ্ছে, কিছু করার নেই। কলিযুগের প্রভাব, কলিযুগের এটা মানে একটা প্রভাব হয়ে গেছে। তো সেই জন্য এই পূজা পাঠের সঙ্গে বিজ্ঞানকে জানতে হবে, মন্ত্রের সঠিক উচ্চারণ করতে হবে। কারণ বেদের মন্ত্রগুলি উচ্চারণের জন্য 7 রকম বৈদিক ছন্দের কথা বলা হয়েছে। সেখানে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত বেদে উচ্চারণের কথা বলা হয়েছে। এবং লৌকিক যে ছন্দগুলি রয়েছে, যেমন গীতা পাঠ খুব সুন্দরভাবে আমাদের আচার্যজি করলেন। আমি তো মানে খুব ভালো লেগেছে, 4র্থ অধ্যায় উনি এত সুন্দরভাবে অনুষ্টুপ ছন্দে পাঠ করলেন, দুর্দান্ত। যদি এইরকম ভাবে পাঠ আমরা আমাদের নতুন প্রজন্মকে দান করতে পারি বা শেখাতে পারি, তাহলে সেটা অভূতপূর্ব হবে। তো এই অনুষ্টুপ ছন্দ, যেখানে ওম শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান ঋষি অনুষ্টুপ ছন্দঃ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, এই যে অনুষ্টুপ ছন্দের কথা বলা হলো, আর গীতা যে কোনো পাঠেই হয়ে যাবে, তাহলে ওখানে অনুষ্টুপ ছন্দটা কেন বলা হলো? কারণ পাঠও বিকৃতি হয়ে যাবে। যদি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ না হয় তাহলে পাঠও বিকৃতি হবে এবং তার অর্থ পরিবর্তন হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলি। বৈদিক সময়ে মানে বেদের যে যজ্ঞগুলি হতো সেখানে সোমরস রাখা হতো। সোমরস, ইন্দ্র, রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি সোমরস পান করতে ভালোবাসতেন। এই জন্য তার আরেক নাম হচ্ছে সোমপা। এরকম একটি যজ্ঞে সোমরস রাখা হয়েছে। ত্বষ্টা বলে একজন ঋষি, তার পুত্র ওই যজ্ঞে সোমরস দেখে তিনি সেই সোমরস পান করে চলে গেছেন। তো দেবরাজ ইন্দ্র এসে দেখছেন যে সোমরস নেই, তার এই সোমরসকে পান করে চলে গেছে। তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন, এবং তিনি জানতে পারলেন যে ত্বষ্টা ঋষির যে পুত্র, সেই পুত্র সেই যজ্ঞের জন্য প্রদত্ত যে সোমরস সেটা উনি পান করে চলে গেছিলেন। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র ত্বষ্টা ঋষির পুত্রকে হত্যা করে দিলেন।
মেরে ফেললেন। ত্বষ্টা ঋষি যখন দেখলেন যে তার পুত্রকে দেবরাজ ইন্দ্র মেরে ফেলেছেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে ইন্দ্র বধার্থে যজ্ঞ শুরু করলেন এবং হোতাকে আহ্বান করলেন যে আপনি যে যজ্ঞটা করবেন তার সংকল্প হবে ইন্দ্রকে যে বধ করবে তিনি এখান থেকে এই যজ্ঞভূমি থেকে বেরিয়ে আসবেন, সেই যজ্ঞ পুরুষ। তাহলে সংকল্পটা কি হবে? উচ্চৈ উদাত্ত। মন দিয়ে শুনবেন, একটুখানি উচ্চারণের ভুলে মানেটা কিভাবে পাল্টে যাচ্ছে। ত্বষ্টা ঋষি চেয়েছিলেন সংকল্প হবে ইন্দ্রকে যিনি হত্যা করবেন সেই যজ্ঞ পুরুষ এই যজ্ঞভূমি থেকে বেরিয়ে আসবেন। তাহলে কি হবে জিনিসটা? ইন্দ্র শত্রু বরদাস উচ্চৈ উদাত্ত। কিন্তু হোতা দেখলেন যে যদি এইরকম কিছু হয়ে যায় তাহলে তো বিপদ, তাহলে এটাকে নিচই অনুদাত্ত করে দিই। ইন্দ্র শত্রু বরদাস্য। প্রথমটার অর্থ ছিল ইন্দ্র শত্রু বরদাস্য, এটার অর্থ হচ্ছে ইন্দ্রকে যিনি হত্যা করবেন সেই যজ্ঞ পুরুষ এই যজ্ঞভূমি থেকে বেরিয়ে আসবেন। এটা ত্বষ্টা ঋষির প্রার্থনা ছিল বা সংকল্প ছিল, তিনি এইভাবেই বলেছিলেন। কিন্তু হোতা করলেন কি না, ওটাকে নিচই অনুদাত্ত করে দিলেন। ইন্দ্র শত্রু বরদাস্য। কি হলো মানেটা? ইন্দ্র যাকে হত্যা করবেন তিনি এই যজ্ঞভূমি থেকে বেরিয়ে আসবেন। উচ্চৈ উদাত্তর কি অর্থ ছিল? ইন্দ্রকে যিনি হত্যা করবেন সেই যজ্ঞ পুরুষ এই যজ্ঞভূমি থেকে বেরিয়ে আসবেন। দ্বিতীয়টার অর্থ কি হয়ে গেল? ইন্দ্র যাকে হত্যা করবেন সেই যজ্ঞ পুরুষ এখান থেকে বেরিয়ে আসবে। এটাই লাস্টের সংকল্প হয়ে গেল এবং সেই যজ্ঞভূমি থেকে যে যজ্ঞ পুরুষ বেরিয়ে এলেন দেবরাজ ইন্দ্র তাকে হত্যা করে ফেললেন। তো এই জন্য আমাদের সঠিকভাবে মন্ত্র উচ্চারণটি শিখতে হবে। যেমন আপনারা সবাই জানেন যে ব্যঞ্জন বর্ণে দুটি ব আছে, তাই তো? ব্যঞ্জন বর্ণে দুটি ব আছে। আমাদের মাঝে শ্রদ্ধেয় কালিদাস বাবু এসে গেছেন। উপমা কালিদাসস্য বারবের অর্থ গৌরবম দণ্ডেন পদলালেত্যম মাঘে সন্তি ত্রয়ো গুণা। তো আমাদের মধ্যে কালিদাস বাবু এসে গেছেন। তো যাই হোক, যেটা আমি বলতে গেলাম সেই জায়গাটা ফিরে আসি। ব্যঞ্জন বর্ণে দুটো ব রয়েছে, তাই তো? একটা হচ্ছে প ফ ব আর একটা উঞ্জর অল ব। এই প ফ ব কে বলা হয় বর্গীয় ব আর উঞ্জর অল ব কে কি বলা হয়? অন্তস্থ ব। তাহলে ব্যঞ্জন বর্ণে সেই শিশু শ্রেণী থেকে আমরা পড়ছি প ফ ব উঞ্জর অল ব। কখনো মনে এই প্রশ্নটা এসেছে কি, আচ্ছা স্যার, ম্যাডাম, মাস্টারমশাই, এই ব্যঞ্জন বর্ণে দুটো ব কেন আছে? আমি দুটো ব লিখবো না, আমি একটা লিখবো। যদি ব্যঞ্জন বর্ণে দুটো ব থাকে নিশ্চয়ই তার প্রয়োগ আছে, তার ব্যবহার আছে। হ্যাঁ, তো সেইটা কি? সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ কৌমুদীতেই রয়েছে। উদ্দৃঢ় যত্র বিদ্যেতে যোবা প্রত্যয় সন্ধিজ অন্তস্থং তু বিয়ানিয়াৎ তদন্য বর্গ উচ্যতে। যেখানে যেখানে প্রত্যয় সন্ধি সমাস হবে সেখানে যে বটা হবে সেটা হচ্ছে অন্তস্থ ব, আর যেখানে সন্ধি সমাস প্রত্যয় এগুলি নেই সেখানে যে বটা হবে সেটা হচ্ছে বর্গীয় ব। এই জন্য বেদ বানান বয়িকার দ নয়, বেদ বানান হচ্ছে অন্তস্থ বয়িকার দ, কারণ ওখানে প্রত্যয় আছে। বিদ বা বিদের সঙ্গে বিদ ধাতুর সঙ্গে অজ বা ক্ষয় প্রত্যয় করে বেদ শব্দটি তৈরি হয়েছে। তাহলে যেখানে নেই সেখানে এগুলি হবে। এখন যদি কাউকে প্রশ্ন করে দেওয়া হয়, অলরেডি সময় নেই তাই আমি বক্তব্যকে একদম সংক্ষেপ করে নিয়ে আসছি। যেমন স্বরবর্ণে অ এর পর আ হয়, তো আমরা প্রশ্ন করতেই পারি, স্যার বা ম্যাডাম, অ এর পর আমি আ লিখবো না, আমি হর্ষই লিখবো, কি সমস্যা হবে? অ আ হর্ষই দীর্ঘ, হর্ষ দীর্ঘ, রি লি এ ওই ও ও, এইভাবে কেন আছে এগুলি? এর ব্যাকরণগত বিষয়টা কি? সেটা হচ্ছে অ এর পর আ, অকস বর্ণে দীর্ঘ, সেই জন্যই অ এর পর আ হয়েছে, হর্ষই হয়নি। তো এরকম প্রচুর বিষয় রয়েছে। এই বিষয়গুলি বলার মতো বিষয়। সংস্কৃত মন্ত্র পূজাপাঠ শিখতে গেলেও এগুলি মানে প্রচন্ডভাবে প্রয়োজন। আর বক্তব্য যেহেতু অনেক দীর্ঘ হয়ে গেছে আর আমি বলছি না। আমাদের অশোকনগর
কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতিকে অজস্র ধন্যবাদ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে।